চাপ দিয়ে নি রেকর্ড। আচ্ছা, শেয়ার গেল কই? দাগান না, আমি কখনো সাজেশন টাজেশনের পক্ষে নাই। বেসিক স্ট্রং করো, বেসিক স্ট্রং করো, এমনি পারবা। এগুলো ইংলিশ মানুষে পড়ে। এখন আগে দেখো, ইংলিশ টপিক জানবা, টপিকের উপর লিখবা। আচ্ছা দেখো, আমাদের কেমিস্ট্রি 2, এটা আমরা 2 দিন পড়াবো আপাতত। 2 দিন পড়াবো। আর দেখি হায়ার ক্রিপ্টোগ্রাফি একদিন করে পড়াই, দেখি কতটুকু যাওয়া যায়। আবার যখন দেখবো ওটা বেশি কম, তখন আবার 2 দিন পরে ওইটা টান দিব, মানে এরকম করে। তবে এগুলো একটু স্লো যাবো, অত বেশি আকারে যাবো না। এখন একটা জিনিস দেখো, যেমন গত বছর কেমিস্ট্রিটা খুব একটা পড়াইতে পারি নাই, কারণ একদম লাস্ট মোমেন্ট ইয়া করছো তো। তোমাদের তো এবার মোটামুটি সময় পাইছো। তো এই জন্য গত বছর দেখা যায় যে এই যে ওরা ওরা বলছে যে প্রশ্ন নাকি অনেক কঠিন হয়েছে বইয়ের বাহির থেকে। কিন্তু আমি এখন পর্যন্ত ওই যে প্রথম অধ্যায় যেগুলো দেখলাম, যেহেতু আমি এক অধ্যায় ভিত্তিক যাচ্ছি, প্রথম অধ্যায় যেমন এই প্রশ্নটা আসছে যে এটা এত এর গঠন সংকলনের মাধ্যমে কি ব্যাখ্যা করো। যেমন আগে অন্যান্যবার আসছে, এই যে দেখো 11, 18, 20, এই সালগুলোতে আসছে কি শুধু জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। তুমি ওইটার গঠন ব্যাখ্যা করতে গেলেই যখন ইলেকট্রোমিনাস দেখবা, তখন তো তোমার সংকরায়ন তো অটোই আসে। মানে এতদিন, মানে দেখো, মানে পার্থক্যটা কোন জায়গায়। এতদিন এই সংকরায়নের মাধ্যমে এই কথাটা ছিল না, শুধু ছিল কি জ্যামিতিক গঠন। এত এর জ্যামিতিক গঠন বর্ণনা করো, ব্যাখ্যা করো, বা যাই বলুক এরকম আসছে। তো আমরা এই আকারে পড়াইছি। কিন্তু এবার প্রশ্ন আসছে কি সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করো। তো আমরা তো জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে গেলে তো সংকরায়নের মাধ্যমে তো ব্যাখ্যা করি। তাহলে তো এটা নতুন কিছু না, কারণ অনেকে অ্যান্সার করতে পারে না। এই কার্বন ও সিলিকনের সাদৃশ্য বৈসাদৃশ্য, এটা বিগত অনেক বছর আসছে। তার মানে নতুন কিছু আসে নাই, রিপিট। এই যে দেখো, এই যে এটা 4-এর ক খ দুটা দুটা আকারে ছিল আগে, এই দুইটাই কি চলে আসছে। তার মানে এখান থেকে যেগুলো আসছে, তো দেখা যায় যে নতুন তো কিছু আসে না। আর হইলো এই যে বিগত বছর আমাদের এখানে তো একদম প্রথম থেকেই মোটামুটি আছে, যেগুলো বিগত সময় আসছে। তো বিগত সময় যেগুলো আসছে, এগুলাই যদি কেউ পড়ে, এর বাইরে লাগে না। কারণ হচ্ছে কি, তোমার এর বাইরে বা এগুলো যদি বাদ দিতে যায়, তাহলে তার বই থাকবো না। এগুলো বাদ দিলে বই থাকবে না। এখন হইলো অনেক আছে এখন টু দা পয়েন্টে পড়ে, টু দা পয়েন্টে না। আমরা যখন এই কেমিস্ট্রি অনেক কিছু হইলো বুঝার পড়া, বুঝলে তোমার প্রশ্ন আছে একরকম ঘুরে দিতে পারে, তো উত্তর কিন্তু একই। কারণ এই যে তোমার এই একটু আগে আমরা যেটা জ্যামিতিক গঠন দেখাইলাম জেননের টেট্রাফ্লোরাইডের, তখন দেখা যায় যে উত্তর কিন্তু একই, জাস্ট প্রশ্নটা একটু ভিন্ন। কেমিস্ট্রি পড়া বলতে এরকম। তবে হ্যাঁ, এখানে কেমিস্ট্রি সবচেয়ে সহজ তা না। এখানে কিছু কিছু কঠিন, পরের দিকে কঠিন কঠিন অধ্যায় আছে। এখন সব রেডি করি নাই আমি, এখন সব এগুলো এখন রেডি করি নাই। পরের দিকে কিছু অধ্যায় আছে কি তোমার কঠিন, বিশেষ করে জৈব যৌগের। ওই যে ইন্টার কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা আছে না, ওটার যে ইয়াগুলো আছে, ওগুলো একটু ওখানে আছে। ওই জিনিসগুলো একটু কঠিন আছে তুলনামূলক। তো কঠিন কঠিন বলতে কি, তুমি যদি বুঝে পড়ো সমস্যা নাই। তবে কেমিস্ট্রিটা বাসায় নোট করবা, চেষ্টা করবা নোট করার, কারণ নোট করলে একবার লেখা হবে। এখন এখন দেখো প্রশ্নগুলা, এই যে প্রশ্নগুলো আছে মোটামুটি এমন, ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা আগে শুনছো। দু একটা প্রশ্ন হয়তো বা নতুন আসবে, দু একটা প্রশ্ন নতুন আসবে, আর ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা শুনছো। আমরা এখন প্রশ্নগুলো রিডিং করার তো কোনো দরকার নাই। রিডিং করার দরকার নাই, কিছু কিছু প্রশ্ন তুমি ইন্টারও কি অনার্স ফার্স্ট ইয়ারও কি দু একটা প্রশ্ন আছে ওখানে পাইছো। আমরা তাহলে বই শুরুতেই শুরুতেই যাই। এই অধ্যায় কি কি আছে আমাদের সবকিছু জানার দরকার নাই। এটা হলো সূচি, কি কি আছে না আছে। আমরা অল্প একটু জানবো, মানে জানার জন্য কিছু জিনিস জানবো আর কি। এখন দেখো আমাদের অধ্যায়ের নাম কি, অধাতু। তো অধাতু, যদিও অধাতু বৈশিষ্ট্য আসে নাই কখনো, তারপরে আমরা অধাতু অধাতু সম্পর্কে যেহেতু জানবো, তাহলে অধাতু বলতে কারা,
কোন কোন বৈশিষ্ট্য দেখলে অধাতু বলবো, এটা একটু জানা দরকার না? এটা হলো বেসিকের জন্য জানা দরকার, সব পরীক্ষার জন্য না। আমরা জানি, আচ্ছা সাধারণত দেখো অধাতু গুলা কি, অধাতুর মধ্যে আমরা তো জানি যে জৈব যৌগ, জৈব যৌগের মধ্যে সবচেয়ে বেশি জৈব যৌগ গঠন করে কে বলতো? কার্বন, তাই না? তো কার্বন কি একটা ধাতু না অধাতু? অধাতু। এই যে দেখো, এগুলো দাগানো লাইনগুলো তুই একটু দেখবা। বর্তমানে অধাতব মৌলের সংখ্যা কত? 18টি বলে বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন। অধাতুগুলোর মধ্যে কার্বন অধিকতর জৈব যৌগ গঠন করে, কিন্তু সিলিকন অজৈব যৌগ কি গঠন করে। মানে এদের অধাতুগুলোর মধ্যে কার্বন বেশি জৈব যৌগ গঠন করে, আর সিলিকন বেশি অজৈব যৌগ গঠন করে। আর হলো উভয়ের কি আছে? ক্যাটানেশন ধর্ম আছে। ক্যাটানেশন ধর্ম মানে কি? ওই যে একজনের সাথে একজনের লেগে থাকার, যুক্ত হওয়ার প্রবণতা। এগুলো তো জানার কথা, জানার কথা। আচ্ছা, তবে কার্বনের কি নাই? তবে কার্বনের ক্যাটানেশন ধর্ম বেশি। কার তুলনায়? সিলিকনের তুলনায়। এই কারণে তো যৌগের সংখ্যা মানে কার্বনের বেশি, কারণ তার ক্যাটানেশন ধর্ম মানে আরেকজনকে আকৃষ্ট করার ক্ষমতা কি তার বেশি। তা এগুলো হলো বেসিক কথা, এইসব গুলো জানতে হয়, মনে রাখতে হয়। এখন দেখো, আমরা সাধারণত কোন কোন বৈশিষ্ট্য, এগুলো আগে বললাম, এগুলো কিন্তু কোনো পরীক্ষা আসে নাই, কিছু না, কিন্তু তোমার এগুলো জানতে হবে। দ্বিতীয়ত তো পারে অধাতু কি, তখন তুমি বৈশিষ্ট্যগুলা দিয়ে দিবা। তাহলে কোন কোন বৈশিষ্ট্য দেখলে আমরা অধাতু বলবো? প্রথম হইলো তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা মানে কি বলতো? নেগেটিভ চার্জ নাকি পজিটিভ চার্জ? হুম, তোমাকে বল তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? তড়িৎ ঋণাত্মকতা সে কি ইলেকট্রন, ইলেকট্রন দিবে নাকি গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তো ওইটুকু মনে রাখলে তো হয়েছে। আর আরেকটা হলো আসক্তি। আরেকটা হলো কি এটার বিপরীত? আসক্তি। এগুলো তো ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে না? এগুলো মনে রাখতে হবে তো। তার মানে অধাতু সমূহ কি তড়িৎ ঋণাত্মক, কারণ এরা কি করে? ইলেকট্রন গ্রহণ গ্রহণ করে। যেমন হাইড্রোজেন ইলেকট্রন দেয়, ধাতুরা ইলেকট্রন দেয়, অধাতুরা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, স্বাভাবিক। আর তুমি বাকিরা তো কেউ, শুধু তুমি যদি শুধু এইটুকু জানো ধাতু ইলেকট্রন দেয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটুকু জানলে তো বাকিটা এমনি পারার কথা। কারণ যে বেটা ইলেকট্রন দেয় ওই বেটা কি চার্জ পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ হয়। মানে এইটুকু এখন পর্যন্ত যদি এইটুকু, এই বেসিকটুকু কারো নাই, তার মানে হে পড়াশোনার মধ্যে নাই, এর মানে সায়েন্সের কোনো বেসিকে নাই, যে এইটুকুর মধ্যে না জানো। কারণ হাইড্রোজেন ইলেকট্রন দেয়, যে হাইড্রোজেন প্লাস হয়, হাইড্রোজেন কি এস প্লাস নাকি এস মাইনাস, এটুকু যদি কেউ না জানে, তাহলে তো মনে হয় না সে সায়েন্সের স্টুডেন্ট। তাহলে ইলেকট্রন দিলে কি হয়? প্লাস হয়। আর গ্রহণ করলে কি হয়? মাইনাস হয়। তাহলে এই যে এবারে ইলেকট্রন কি করে? রাসায়নিক বিক্রিয়া গ্রহণ করে। তো কি হবে না হবে এগুলা জানার কথা। অধাতু সমূহের মধ্যে সাধারণত চারটার বেশি যোজ্যতা ইলেকট্রন থাকে। মানে চারটার বেশি যোজ্যতা ইলেকট্রন থাকে, এই কথাটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন। হ্যাঁ, কারণ যোজ্যতা স্তরে আমরা তো জানি যে যে বিভিন্ন পরমাণুগুলা একটার সাথে একটা আরেকটার সাথে যে যুক্ত হয়, এই যুক্ত হয় কিভাবে যুক্ত হয়? যে ইলেকট্রন শেয়ার বা শেয়ার গ্রহণের মাধ্যমে, যাই হোক। তো এগুলা মানে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার, কারণ শেয়ার হইলে সমযোজী বন্ধন, আর আদান প্রদান হইলে আয়নিক বন্ধন। এগুলো হলো সম্পূর্ণ বেসিক কথা। এখনো যদি এগুলোর মধ্যে কারো প্যাচ বাজে, আমি আগে বলতেছি এ পড়াশোনার মধ্যে সে নাই, বা তার সায়েন্সে যে পড়ে তাহলে তার সায়েন্সে পড়ার কোনো মানে হয় না, যে সামান্য এই কথাটুকু যদি কেউ এখনো মনে না রাখতে না পারে। তাহলে আমরা জানি যে হয়তো বা শেয়ার করবে, না হয় ইলেকট্রন আদান প্রদান করবে। তো আমরা তো জানি যে শেয়ার বা আদান প্রদান, এটা সাধারণত আমরা তো জানি ইলেকট্রন সমূহ সমূহ বিভিন্ন কক্ষপথে থাকে না, বিভিন্ন শক্তি স্তরে থাকে না, বিভিন্ন শক্তি স্তর। তো মানে এরকম। আরে বেটা গোল গোল হ।
যাই হোক, তো এই যে একজন ইলেকট্রন দেয় কেউ নেয়, শেয়ার করে, যেটাই করুক, এটা এই যে শক্তি স্তরগুলোর মধ্যে কোন স্তর থেকে যায়? সবে সবচেয়ে বাহিরে, এটাও স্বাভাবিক। এখন যদি এই ঘরে আগুন লাগে, সবার আগে দৌড় দিব কে? তারিমা। কারণ এই দরজার কাছে, এরপরে এই যে এই দুটার মধ্যে ঢোকা লাগবে আর কি। তৃপ্তি। মানে যে সবার কাছে, হে তো দৌড় দিবে। তো কার সাথে যে যুক্ত হবে, সর্ববহিষ্ঠ কক্ষপথে যে আছে, হে বেটারা তাকে যাইবো, তাই না? ওই স্তরটাকে বলে চতুর্থ স্তর। মানে যে স্তরের মাধ্যমে আরেকজনের সাথে কি, মানে ওই যে ফ্রেন্ডশিপ করে, হ্যাঁ, বন্ধুত্ব করে, ওইটা চতুর্থ স্তর। তার মানে এরকম চতুর্থ স্তরে এরকম সাধারণত ইলেকট্রন থাকে কয়টা? মানে চারটা, মানে চার বন্ধু। মানে চার বন্ধু আর কি, মানে চারটা সে গ্রহণ করতে পারে। চারটা সে কি করতে পারে, মানে সে তো গ্রহণ করবে, চারটা সে গ্রহণ করতে পারে সাধারণত এরকম আর কি। আরো বেশিও আছে। কার্বন ছাড়া অন্যান্য অধাতু সমূহ কি বিজারক। এই যে আগে ওই যে না, আমরা এই যে অধাতুর বৈশিষ্ট্যগুলো কেন পড়তেছি, কারণ দেখো, এই যে প্রতিটা লাইন এক একটা অর্থ মিন মিন করে, তাই না? কিন্তু আমরা যখন কেমিস্ট্রি আমরা ডিটেলসে ডিপে ঢুকবো, তখন তুমি যে এই কথাগুলো যদি না বুঝো, তখন তো ওই ধনাত্মকতা কি ঋণাত্মকতা কি এটা যদি না বুঝো, ইলেকট্রন আসক্তি কি এগুলো যদি না বুঝো, আর যোজ্যতা স্তর বলতে কি বোঝায় এটুকু যদি না বুঝো, তাহলে তুমি কি পড়বা কি? এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এই কার্বন ছাড়া অন্যান্য অধাতুগুলো শক্তিশালী বিজারক। আমরা জানি বিজারক কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে, এরা কি? আর যারা ইলেকট্রন, তাহলে এবার এরা কি করে? তাহলে কি হবে এটা? এরা অধাতু সমূহ কি বিজারক না? অধাতু সমূহ কি, যে জারণ ঘটায় সে হলো বিজারক। উল্টা নামটা, এটা আমরা ওয়ে পড়ছি না, দেখছি না ওখানে, যে সে বিজারক উল্টা হয় না? তাহলে এ বেটা ইলেকট্রন গ্রহণ করছে, এ বেটার হওয়ার কথা ছিল কি জারক, এবার বিজারক। আমরা তো এমনি পড়ছি যে ইলেকট্রন জারণ মানে ইলেকট্রন সারণ, আর যে ইলেকট্রন সারে এ বেটা হইলো কি। তাহলে এখন দেখো, এই যে অধাতু সমূহ হচ্ছে কি বিজারক, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। এগুলা হলো ইয়ার বেসিক। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যদি না বুঝো, অন্তত পক্ষে একটা হাইড্রোজেন দিয়ে চেষ্টা করবা। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন ইলেকট্রন কি করে, গ্রহণ করে, সেটা দিয়ে দেখবা। আর তুমি তো জানোই যে হাইড্রোজেন কি, হাইড্রোজেন জারক নাকি বিজারক। তারপর হলো পদার্থগুলো, কার্বন দিয়ে চিন্তা করো, কার্বন কি জারক নাকি বিজারক? এমনি কমন বৈশিষ্ট্য, এরা হচ্ছে কি সবাই বিজারক। তবে এদের মধ্যে লঘু জারণ ধর্ম কি হীন, এসিডের সাথে বিক্রিয়া করে না, তাতে দ্রবীভূত হয় না। অধাতু সমূহের আলো প্রতিফলন অক্ষম বলে এদের মধ্যে কি নাই, মানে যেহেতু এরা ইয়ে করতে পারে না, প্রতিফলন অক্ষমের জন্য এদের মধ্যে এরকম বিচ্ছুরণ ঘটে না। এবং দেখো গাছ সহ প্রসারণশীল, এগুলো আমরা পড়ছিলাম, নমনীয় নয়। অধাতু সমূহ তাপ ও বিদ্যুৎ কি সুপরিবাহী নয়। আমরা তো জানি সাধারণত সুপরিবাহী হইলো কোনগুলা, যাদের ওই যে বস্তু কক্ষপথে একটা মানে ইলেকট্রন দেওয়ার মতো থাকে। ইলেকট্রন কি একটা ইলেকট্রন দেওয়ার মতো থাকে, মানে মোট কথা হলো ওই যে মুক্ত ইলেকট্রন থাকে। সাধারণত কারা বিদ্যুৎ সুপরিবাহী, যাদের যোজ্যতা স্তরে কি করে, মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে কি, মানে যে অন্য কারোর সাথে যুক্ত হইতে পারবে ওই ওই ইলেকট্রন গুলাকে, সে হইলো মুক্ত। মুক্ত বলে, হ্যাঁ, ওটা অবশ্যই অযুগ্ম হইতে হবে। ওটা অবশ্যই কি হবে, অযুগ্ম। কারণ যুগ্ম তো আর কারোর সাথে যুক্ত হয় না। যে জোড়া, সে যদি কারোর সাথে যুক্ত হয় তাহলে হবে কেমন, এটা হলো অবশ্যই অযুগ্ম হবে। এবং হ্যাঁ, ওটা আমরা মুক্ত, হ্যাঁ। তো যাই হোক, তাহলে এই যে কমন ক্যারেক্টার গুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণ করলে ওই বেটারা কি জারক নাকি বিজারক? একটা সাথে একটা মিলাই পড়বা, জারক নাকি বিজারক। আর যে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে বেটা, তা আমরা তো জানি চতুর্থ স্তরে, সাধারণত এই বেটাদের চতুর্থ স্তরে কয়টা থাকে, চারটার মতো ইলেকট্রন থাকে, এগুলো তুমি জানো। আর এরা এই অধাতু সমূহ সাধারণত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। আর যেহেতু বিক্রিয়া যদি না করে, আমরা যা জানি পানি কিছুটা উপধর্মী, তবে অ্যাসিডিক বৈশিষ্ট্য আছে। তো দেখা যায় যে তোমার এরা সাধারণত যেহেতু বিক্রিয়া করে না, অ্যাসিডের সাথে এরা সাধারণত ইয়ে হয় না, কি বলে, পানিতে দ্রবীভূত হয় না। আর এদের যেহেতু প্রতিফলন হয় না, দ্যুতি নাই। আর হইলো তোমার
গাছ প্রসারণশীল বা নমনীয় নয়। নমনীয় কোনগুলা? যেগুলা হলো তোমার কি বলে, সাধারণত যেগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে আর কি, অতগুলোর মধ্যে ওইরকম কি নেই। আর তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। কা- আচ্ছা, তাহলে এখন এই ক্যারেক্টার গুলো তোমাকে জানতে হবে। এটা হলো তোমার নর্মালি জানার জন্য আর কি। হ্যাঁ, তাহলে মনে থাকবে। আচ্ছা, এই ক্যারেক্টার গুলো জানবা, এগুলো বাসায় গিয়ে মাস্ট পড়বা, কারণ অধাতু বলতে কি বোঝায় এই ক্যারেক্টার তুমি যদি না জানো তাহলে হইলো কি হবে। আমরা অধাতু সম্পর্কে জানবো, তাহলে ওই ক্যারেক্টার গুলো আমাকে মনে রাখতে হবে, আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন দেখো, এই যে হাইড্রোজেনের মধ্যে কাকে বলে অর্থ, কাকে বলে কি প্যারা। আচ্ছা, আরেকটা জিনিস, অণু এবং পরমাণু কি বুঝো? কারে নিয়ে কে গঠিত হয়, কোনটা দিয়ে থাকে কোনটা? হ্যাঁ, যেমন এই হাইড্রোজেন, এটা একটা কি পরমাণু। আবার তারপর এই দুইটা পরমাণু মিলে, এই দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে কি হবে? একটা হাইড্রোজেন অণু। দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু। এগুলা এখনো কনফিউশন রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখানে 5 নম্বর ইয়েটা ছিল কি, অ- অর্থ প্যারা হাইড্রোজেনের রূপান্তর ব্যাখ্যা করে, প্রথমে কঠিন দিয়ে দিস। আচ্ছা, আমরা আগে দেখি অর্থ ও প্যারা হাইড্রোজেন। আমরা আগে অর্থ প্যারা হাইড্রোজেনের রূপান্তর পরে দেখবো, আগে দেখি যে এই বেটারা কারা, তাই না? আমরা আগে এদের সম্পর্কে একটু জানি, তারপর আমরা অন্য কিছু দেখবো পরে। হাইড্রোজেন, একটু আগে আমরা দেখছি হাইড্রোজেন অণু কি নিয়ে গঠিত? দুটি হাইড্রোজেন পরমাণু, যে একটা হাইড্রোজেন অণু দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। এবং আমরা তো জানি যে একটা হাইড্রোজেনের কি থাকে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে না কয়টা? হাইড্রোজেনে কয়টা থাকে? হাইড্রোজেনের ইয়ে কত? এক, তাহলে দুইটা আসলো কই থেকে? মানে তরির তো কিছু নাই। এটা সরি বললে কি কোনো সমাধান হবে? সরির কিছু এর পেঁচ লাগবে, হাইড্রোজেনের এক একটু পেঁচ লাগবে। তোমার কারণ নিয়ে, তোমার এক নিয়ে ভেজাল। দুই তিন, দুই তিন নিলে তুমি কি করবা? তাহলে দেখো, তাহলে এখন দেখো, পরমাণু প্রোটন আছে কয়টা আর ইলেকট্রন আছে কয়টা? একটাই থাকবে। আর আমরা তো জানি যে প্রোটন কোথায় থাকে, একটা পরমাণু কোথায় প্রোটন থাকে বলো তো? হ্যাঁ, এই যে ধরো, এই বেলা যদি একটা পরমাণু হয়, এই যে কেন্দ্রে মানে নিউক্লিয়াস, এখানে কে কে থাকে বলো তো? আমরা জানি একটা পরমাণুতে কয়টা কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে। আর ইলেকট্রন এই বেড়া তো কোথায় থাকে? বাইরে, এখানে থাকে ইলেকট্রন। এখানে থাকে ইলেকট্রন সবসময় কি, ইলেকট্রন কি এক জায়গায় বেদমার মতো বসে থাকে নাকি ঘুরতে থাকে? ঘুরতে থাকে। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে, যখন এই যে আমরা এখানে যখন দেখছি যে এটা আমরা একটা হাইড্রোজেন পরমাণুর কথা বলছি, কিন্তু যখন হাইড্রোজেন অণু গঠিত হলে দুটো হাইড্রোজেন পরমাণু লাগে না? দুইটা হাইড্রোজেন পরমাণু হলো, দুটো হাইড্রোজেন পরমাণু মানে কি, তাহলে মোট কয়টা প্রোটন হবে? দুইটা। আর মোট ইলেকট্রন হবে কয়টা? দুইটা। এবং এই পলির বর্জন নীতি অনুসারে, পলির বর্জন নীতি আমরা পড়াইছি ফার্স্ট ইয়ারে। তারপরে হইলো, মনে না থাকলে আবার দেখে নিবা। মনে আছে তো কিরকম? ওই যে স্পিন স্পিন ঘূর্ণন আকারে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এই এই ইলেকট্রন সমূহ সবসময় কি, সবসময় ওই যে দুটো ইলেকট্রন একটা দিয়ে এভাবে আরো এরকম, মনে আছে না যে প্রতি ঘরে যে দুটো ইলেকট্রন থাকে, একটা দিয়ে এমনি আর একটা দিয়ে এভাবে দিই না? তার মানে আমরা ওখান থেকে জানি যে ইলেকট্রন দুইটা পরস্পর বিপরীত মুখী অবস্থান করে, এটা আমরা দেখছি। এই এই এটা হলো সেটা, এটা হলো কি, এটা দেখাচ্ছে। তার মানে
এটুকু লেখা কি খুব কঠিন কিছু? যেহেতু যেহেতু দুইটা এবারে ইলেকট্রন এবারে ইলেকট্রন দুইটার বিপরীত দিকে হবে। এটা যেহেতু উপরের দিকে দিছ, এটা ইলেকট্রন কোন দিকে দিবা? নিচের দিকে। এই দুজনে একত্রিত হয়েছে, হইয়া মিলেমিশে এখন সংসার করতেছে। এখন দেখো, তবে ইলেকট্রন ছাড়া নিউক্লিয়াসের প্রোটন দুইটিও কি, ইলেকট্রন ছাড়াও নিউক্লিয়াসের প্রোটন দুটি ঘুরতে পারে একই দিকে বা ভিন্ন দিকে। দুটি প্রোটনের ঘূর্ণনের দিকের উপর ভিত্তি করে দুই ধরনের হাইড্রোজেন অণু পাওয়া যায়। এখন তখন তো আমরা কমনলি শিখছি কি অণু, কি দুইটা পরমাণু বেড়া একত্রিত হইয়া একটা অণু গঠিত হয়েছে। এখন এই যে ইলেকট্রনটা ঘুরে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই ইলেকট্রন ছাড়াও প্রোটনও কি করতে পারে? ঘুরতে পারে। এই প্রোটনের ঘূর্ণনের উপর ভিত্তি করে কি কারো নাম অর্থ, কারো নাম প্যারা। তাহলে যে হাইড্রোজেন অণুতে নিউক্লিয়াসের প্রোটন দুইটি একই দিকে ঘুরে তাকে বলা হয় অর্থ। তারপরে যদি ভিন্ন দিকে ঘুরে, এমনিতে বোঝা যায়, তুমি তুমি আর তোমার হাজবেন্ড যদি সব দিক কিছুতে সহমত পোষণ করো, তাহলে তো কি অর্থবহ হবে না আলোচনা? তাহলে আলোচনাটা তোমাদের অর্থবহ হবে। আর যদি হে বলে ডাইন, তুমি বলো বাম, তখন কি ঘুষাঘুষি হইব। মানে এটা হলে কি প্যারা। তাহলে এই যে এতক্ষণ আমি তোমাকে যদি, আচ্ছা এখন একটা জিনিস দেখো, কেমিস্ট্রির প্রশ্নটা কিরকম। এখন আমরা আমরা কিন্তু এখনো যে প্রশ্নের মধ্যে যাব, আমি কিন্তু সেটার মধ্যে ঢুকি নাই। আমাদের প্রশ্নটা ছিল কি, অর্থ ও এই যে অত প্যারা হাইড্রোজেনের পারস্পরিক রূপান্তর। আমরা কি এখন এটা গেছি? আমরা কিন্তু এটা যাই নাই। কিন্তু আমরা এটা যাওয়ার জন্য আমি যে রূপান্তর বলবো, and রূপান্তর বলার আগে তুমি আগে অর্থ হাইড্রোজেন কে, প্যারা হাইড্রোজেন কে, এটা তোমাকে জানতে হবে না? এটা জানতে হবে। এখন আমরা ওটা বোঝানোর জন্য এখানে ঢুকলাম। এখন তোমাকে যদি পরীক্ষাতে এটা আসে যে অর্থ হাইড্রোজেন কি, প্যারা হাইড্রোজেন কি, ব্যাখ্যা করো, তো এই যে এখন আমরা পড়লাম, এটা থেকে ব্যাখ্যা করা সম্ভব না? ব্যাখ্যা করা সম্ভব। এই জন্য বলে যে কেমিস্ট্রি তুমি উত্তর উত্তর তোমার কমন পড়বে, প্রশ্ন কমন নাও পড়তে পারে। কারণ আমরা যে আমার এটার মতো ওই প্রশ্নটা নাই, কিন্তু আমার তো উত্তরটা একই। কারণ তোমাকে যদি বলো অর্থ কি হবে, অর্থ হাইড্রোজেন প্যারা হাইড্রোজেন গঠিত হয়, ব্যাখ্যা করো, তাহলে তুমি এটাকে যদি নিজের ভাষায় একটু বড় করে না লিখতে পারো, তাহলে হইলো কেমনি? এই কেমিস্ট্রি হলে এই জন্য একটু বুঝার পড়া, কেমিস্ট্রি যেন বুঝতে হয়। তাহলে দেখো, এই জন্য বলছে যদি একদিকে ঘুরে তাহলে তোমার অর্থ, আর যদি ভিন্ন দিকে ঘুরে তাহলে হইলো কি তোমার প্যারা। এই যে দেখো, এটার মধ্যে এখন তুমি চিত্র আঁকা তো সহজ। গোল চিত্র আঁকা দিবা, এদের পক্ষপাত আঁকা দিবা, আঁকা এই যে এবার দেখো পরস্পর কি ভিন্ন দিকে না? এই দেখো এইদিকে একই, আবার এটা মনে করো না যে একই, এও এদিকে আইছে এও এদের একই দিকে। তুমি, এরা তো সামনাসামনি, মুখোমুখি না? তো মুখোমুখি যদি হও, এই যে তোমরা যদি মুখোমুখি হও, তাহলে তোমাকে দুজনের মুখ কি একই দিকে না বিপরীত দিকে? আরে বেটা, দুজন ওইদিকে হইলে না বেটা একই দিকে হবে? তো এই যে তোমার সাথে যদি চোকাচোকি হয়, তাহলে চোকাচোকি হইলে কি হবে? চোকাচোকি হইলে তোমার ভিন্ন দিকে। কারণ আমি তাকাইছি এইদিকে, তুমি তাকাই আছো এইদিকে, বিপরীত দিকে না। তুমি যদি হাম্বুলের মতো তাকাও, তাহলে মনে হবে যে একই দিকে, এটা তো একই দিকে না। তাহলে এই যে এখানে বেদনার মতো তাকালে এটা মনে হবে একই দিকে। দেখছো, হাম্বল হাম্বল মানে ভদ্র, হাম্বল মানে ভদ্র, তবে বোকা শোকা গুলারে কি বলে? হাম্বল বলে। তো এই দেখো এই দুজনের দেখে মনে হয় না একই দিকে, কিন্তু তারা কি একই দিকে নহে। তাহলে ওই যে দুজন মানুষ ফেস টু ফেস হইলে দুজনের ফেস পরস্পর বিপরীত দিকে। এই যে এটা, এটা হলো একই দিকে, এটা হলো কি, এটা হলো একই দিকে। তো আর কিছু না। তো ছবির তুমি যদি এই কথাগুলো বইলা এই ছবি এঁকা দাও, তাহলে তোমার মানে 0.5 মার্কসও কমানোর কোনো সুযোগ নাই। কিন্তু অনেকে শুধু কি করে, বাংলা ডেফিনেশন দিয়ে দেয়, এইটুক দিয়ে এইটুকু তোমার মার্কস দিব কি? তুমি একটু চিত্র দাও, তারপরে এই যে লেখছে দুটো একই দিকে, অর্থাৎ কি হাফ হাফ মানে এক, আর পরস্পর বিপরীত দিকে মানে একটা হলো প্লাস, একটা হলো কি মাইনাস, তার মানে জিরো। তুমি যদি এগুলো ঠিক মতো একটু বুঝো, মানে এগুলো লিখতে তো সময় লাগে না।
পড়ার সময় যদি একটু বুঝে পড়ো তখন তোমার এই জিনিসগুলো অনেক সহজ। আবার ক বিভাগ তো দিতে পারে, ক বিভাগে তো এগুলো আসো, অর্থ হাইড্রোজেন প্যারা হাইড্রোজেন। এখন দেখো এটুক এটুক তো দিবাই। এরপরে এখন তুমি দেখবা যে কি হাইড্রোজেন থেকে অর্থ এবং প্যারা পৃথকীকরণ। আমরা পৃথকীকরণ দেখবো না, আমরা রূপান্তর দেখবো। আমরা সবই দেখি, এগুলো সহজ পড়া, পড়লেই তো তুমি পারো। সাধারণত কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেন হাইড্রোজেন 1:3 অনুপাতে অর্থ এবং প্যারা সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন অণুতে সাধারণত বেশি থাকে কে? অর্থের চেয়ে প্যারা থাকে 3 গুণ বেশি। যে কোনো জায়গায় কি প্যারাটা একটু বেশি। এই যে দেখো, সাধারণত হাইড্রোজেনে এই যে অর্থ থাকে 1, প্যারা থাকে কি 3, এই অনুপাতে থাকে। তবে হাইড্রোজেন থেকে প্যারা রূপটি পৃথক করতে কি লাগে? চারকোল পূর্ণ একটি নলের মধ্যে দিয়ে চালনা করা হয় এবং তরল বায়ুতে 1 ঘন্টা যাবত ঠান্ডা করা হয়। তারপর এটা কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। এবং বিশুদ্ধতার পরিমাণ কত? 99.5। তাহলে চারকোলটা তোমাকে মনে রাখতে হবে, আর তো কিছুই না। চুঙ্গার মধ্যে রাখবা কিছুক্ষণ, তরল বায়ুতে কি চুঙ্গার মধ্যে রাখা ঠান্ডা করবা। প্রথমে নলের মধ্যে দিয়ে চালনা করবা হাইড্রোজেনকে, তারপরে কিছুক্ষণ কি ঠান্ডা করবা। কিসে ঠান্ডা করবা? তরল বায়ুতে, পানিতে না, তরল বায়ুতে ঠান্ডা করবা। যেমন যেমন ধরো লিকুইড নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন অবশ্য গ্যাসীয়। তো তরল বায়ুতে ঠান্ডা করলে এরপর এটা বায়ু তো বায়ু। হ্যাঁ, এগুলা সাধারণত ওই যে ল্যাবরেটরি গুলোতে ব্যবহার করা হয় আর কি। যেমন যেমন তুমি লিকুইড নাইট্রোজেনের নাম দেখো নাই, যখন ইয়াতে গেলে পুস করে শব্দ করে। হুম। আচ্ছা, এখন দেখো। আচ্ছা, এই, এটা হলো হাইড্রোজেন থেকে কিভাবে অর্থ প্যারার রূপান্তর। তাহলে তো আমরা কিন্তু হাইড্রোজেন থেকে অর্থ প্যারার রূপান্তর আমরা আমাদের প্রশ্ন না। আমরা আগে বলছি আমরা যখন যেটা পড়বো আমরা টপিকটা পুরোটা পড়বো। আমরা কিন্তু এখন আমাদের মেন উত্তরে কিন্তু যাই না, এটা জানতেছি কারণ যদি ওই প্রশ্ন না এসে একটু ঘুরে দিল, হাইড্রোজেন থেকে বললো, সেজন্য আমরা এটা বলতেছি। তাহলে তোমাকে যদি বলে হাইড্রোজেন থেকে অর্থ প্যারা পৃথকীকরণ, তাহলে তুমি দুইটা কথা যদি মনে রাখো আর তোমাকে বাকিটা তুমি বানায় লিখতে পারবা। একটা কথা হইলো কি, এই যে হাইড্রোজেনকে কার মধ্যে দিয়ে চালনা করতে হবে? চারকোলের মধ্যে দিয়ে। তারপর ঠান্ডা করতে হবে কিসের মধ্যে? তরল বায়ু। এটুকু মনে রাখা বাকি কথা তো তুমি লিখে আর তো সেন্টেন্স মেক করলে আর তো কিছু না। তার মানে আমরা এটুকুর জন্য তো আমি অধ্যায়টাকে বাদ রাখবো, এই টপিকটা আমরা বাদ রাখবো না। এবং বিশুদ্ধতার পরিমাণ 99.5%। আমাদের মেন পড়া হইলো কোন জায়গায়? প্যারা হাইড্রোজেন অণুকে অর্থ হতে রূপান্তর, এটা হইলো আমাদের মেন জিনিস। আমরা এখানে আসবো, কিন্তু এতক্ষণ আমরা যা জানছি এগুলা তোমার অ্যাডিশনাল কথাগুলো জানছি, যাতে তুমি যে কোনো ভাবে আসলে তুমি লিখতে পারো, কারণ এই পড়াগুলো কঠিন কিছু না। আচ্ছা, এখন দেখো, প্যারার রূপের চেয়ে অর্থ হাইড্রোজেন বেশি কি? ওই যে তোমার বেশি ভালো লাগবে কারে, যে প্যারাতে হেরে নাকি যে একটু অর্থবহ হেরে ভালো লাগবে কারে? সে অর্থবহ তারে কি বেশি ভালো লাগবে। ওই জন্য দেখা যায় হাইড্রোজেনে কিন্তু প্যারা কিন্তু বেশি, 3 গুণ। অর্থের চেয়ে প্যারা প্যারা কয় গুণ? 3 গুণ। কারণ 1:3, 1:3। অর্থ থাকে 1, প্যারা থাকে 3। ধরো এই যে প্যারা মানে ধরো তোমার এই জগাইটার স্বামী তোমার 3টা, স্বামী তো 3টা হইতে পারে না, বউ পোলা তো নাই। ধরো জগাইটা বউ তোমার 3টা, আর হইলো কি বলে শান্তশিষ্ট বউ হইতে পারে না কেন? হইতে পারে, এটা হইতে পারে। মানে অনুমোদ ওই তো না তো যে। আচ্ছা যা, ঠিক আছে, ঠিক আছে, মাইনা নিলাম। এখন ধরো, আচ্ছা মাইনা নিলাম। ধরো এরকম তোমার এই দেখো, এই যে এই দুষ্ট প্যারা দেওয়া বউ আছে তোমার 3টা, আর ভালো ভদ্র এরকম প্যারা না দেওয়া এরকম অর্থ আছে কয়টা? একটা। তাহলে এই দুইজনের মধ্যে সংসার টিকবে বেশি কোনটার? একটা। ওই জন্য বলছে যে প্যারার চেয়ে অর্থ হাইড্রোজেন বেশি সুস্থিত।
আচ্ছা, এবং পরেরটির অর্থরূপে রূপান্তরিত হওয়ার প্রবণতা থাকে। আচ্ছা, এখন দেখো কোন কোন ভাবে প্যারাটা কিভাবে অর্থতে রূপান্তরিত হয়। যেমন এই যে তার মানে কি, প্যারা তো সবসময় তুমি যদি, তো হেরু যদি যখন টাইট দেয় যে এরকম করলে কিন্তু রাখবো না, তখন মনে হয়, না আমি আর এরকম করবো না, আমি ভালো হয়ে যাবো। তাহলে তাহলে এই যে এই যে প্যারাকে অর্থতে রূপান্তর করতে হলে তোমাকে কি করতে হবে? এই 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 কথাগুলো তোমাকে জানতে হবে। এই কথাগুলো যদি জানো, তাহলে প্যারারে ভালোতে নিয়ে আসতে পারবা। প্রথম হইলো কি, হেরে 800 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত শট দিতে হবে, উত্তপ্ত করতে হবে। এর মধ্যে বৈদ্যুতিক ডিসচার্জ প্রয়োগ করতে হবে, প্লাটিনাম প্রভাবক ব্যবহার করতে হবে, প্যারা ম্যাগনেটিক অণু যেমন কি অক্সিজেন নাইট্রোজেন এর পার অক্সাইডের সাথে একে মিশাতে হবে, পারমাণবিক হাইড্রোজেনের সাথে মিশিয়ে এই প্যারা থেকে অর্থতে কনভার্ট করা যায়। এটা আমার বোঝানোর কিছু না, এই নামগুলা জানবা, 5টা নাম জানবা। তাপ, আহ, এরা তো বাস্তবে তো প্রয়োগ করবেই। বাস্তবে তো বিভিন্ন রকম এই যে, মানে একটু দুষ্টরে ভালো করার জন্য বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে না। এ- হ্যাঁ, না সেটা বাঁচবে না, তার ক্ষেত্রে তো কমাই দিলেও। তো যাই হোক, এই তাহলে এই কথাগুলা, তাপমাত্রা কত, 800, বৈদ্যুতিক ডিসচার্জ, প্লাটিনাম প্রভাবক, প্যারাম্যাগনেটিক অণু ব্যবহার মিশাতে হবে, পারমাণবিক হাইড্রোজেনের সাথে কি মিশাতে হবে। এই 5টা কথা যদি, হাইড্রোজেনের তোমার ওই যে আইসোটোপ, সাধারণত ওগুলাই হয় আর কি, পারমাণবিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। আচ্ছা, এখন দেখো এইভাবে এই যে যখন পারমাণবিক হাইড্রোজেনকে প্যারার সাথে সংঘর্ষ সহকারে মিশানো হয়, তখন এই প্যারাটা কিসে কনভার্ট হয়ে যায়? অর্থতে। তার মানে জামাইকে না বউকে এইভাবে ভালো ভালো করতে হবে। মানে বিভিন্ন কন্ডিশন নাই কিন্তু, ওটা তো প্রযোজ্য না। না, ওটা তো প্রযোজ্য না, কারণ হলো ধরো ডিভোর্সি হোক যেমন হোক, ছেলেদের সুযোগ আছে বিয়ে করার, মেয়েদের তো একসাথে কি। হ্যাঁ, একই সময় না তো। এখন এটার কথা এখন হেকু কথা আনে না, আমি কি করতাম? এখন এখন এটা মিলে গেছে, আমি কি করতাম? আচ্ছা, যাই হোক, এই যে তাহলে অর্থ এবং প্যারার, আমরা দেখো প্রশ্ন ছিল একটা, কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো জিনিস পড়ছি। এক হইলো অর্থ প্যারা কিভাবে গঠিত হয় সেটা, তারপরে হইলো সাধারণ হাইড্রোজেন অণু থেকে অর্থ প্যারা রূপান্তর, ওই যে দুটা জিনিস মনে আছে তো, চারকোল আর হলো তরল বায়ু ইয়া করলে একদম বিশুদ্ধ 99.95% পাওয়া যায় এটা। তারপরে হইলো অর্থ প্যারার পারস্পরিক রূপান্তর। তো রূপান্তর আমরা কি দেখছি, যে প্যারা থেকে কিভাবে অর্থত হয়, যে 5টা প্রভাবক তুমি ইউজ করলে, 5টা জিনিস ইউজ করলে, এক হলো তাপ 800, তারপর হলো কি বৈদ্যুতিক ডিসচার্জ করতে হবে, তারপর হলো প্রভাবক প্লাটিনাম, তারপরে প্যারাম্যাগনেটিক অণু যেমন পানি নাইট্রোজেন এগুলা, আর হলো পারমাণবিক হাইড্রোজেন, পারমাণবিক হাইড্রোজেন ওই ওই মাইক্রোস্কোপ থেকে ইউজ করতে হবে আর কি। তো এগুলা ইউজ করলে প্যারা কি হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেনে কি কনভার্ট হয়ে হবে। তো এটা হইলে আমাদের ওই প্রশ্নের উত্তরটা গেল, এগুলো দরকার নাই। এই কার্বনের বহুরূপতা কি চলে আসছে? আচ্ছা, কার্বনের বহুরূপতা এটা অনেক সময় কত আসে, এই কথাগুলো একটু জানতে হবে, ঠিক আছে? মানে আমরা জানি সাধারণত কার্বনের রূপভেদ সাধারণত কয় আকার থাকে, যে কেলাস আর দানা, মানে কেলাস মানে তো দানা, মানে দানাদার এবং অদানাদার, দানাদার এবং কি অদানাদার। মানে বহুরূপতার মধ্যে যেমন আছে কি তোমার দানাদার এবং অদানাদার, আর দানাদার মধ্যে আছে কি একে ডায়মন্ড, গ্রাফাইট। আর অদানাদার বলে যেমন কয়লা, এই যে কোক, চারকোল, ওই যে দেখছিলা যেটা, ওই যে একটু আগে আমরা দেখছিলাম না চারকোল,
চারকোল মানে ওটা, হ্যাঁ, না, অদানাদার, অনিয়ত বা অদানাদার যেটা বলে আর কি। তাহলে এই যে ডায়মন্ড গ্রাফাইট হলো দানাদার, আর হলো তোমার অদানাদার হলো কারা? কয়লা, কোক, চারকোল, এরা। আচ্ছা, তাহলে কার্বনের, এই যে দেখছো না, এটা কি বলতেছি, কার্বনের রূপভেদ, কার্বনের ধরন, কার্বনের ধরন। তুমি প্রয়োজনে ওই যে ইয়াতে কি বলে নেটে সার্চ দিয়া ভিডিও দেখে নিলা, গুগল মামাকে সব সার্চ দিয়ে দেখবা, মানে রূপভেদ, রূপভেদ, তাহলে তোমাকে ছবি দেখা দিবে, আমি এখন সার্চ দিয়া ছবি দেখাইতে গেলে সময় লাগবে। আচ্ছা, তাহলে এটা হলো অনেক সময় কথা দেয় যে রূপ, মানে কার্বনের বহু রূপতা, তাহলে দেখো দেখো না, এক কার্বন কয় আকারে থাকে? ডায়মন্ড, ডায়মন্ড দেখলে হেরো বলবো হেও কার্বন, গ্রাফাইট দেখলে এবারেও কি কার্বন। কারণ কয়লা কালো দেখলে কি বলবো না তুই কার্বন না, ডায়মন্ড কার্বন ছিল, দেখো হবে। তার মানে কয়লা হেও ওইবারেও কার্বন, কোক এবারেও কার্বন, চার ক্লোরাইড করবে মানে, মানে তার মানে দেখো কত রূপ, মানে এক অঙ্গে বহু রূপ, নাকি বহু অঙ্গে এক রূপ? এক অঙ্গে তার বহু রূপ, এক কার্বনে বহু রূপ, এই জন্য কার্বনের বহু রূপতা। তার মানে রূপ, বহু রূপ আমরা সাধারণত কয় ভাগে ভাগ করে? দুই ভাগে ভাগ করে, এই যে দানাদার, দানাদার, অদানাদার, হীরক, দানাদার মধ্যে হীরক, গ্রাফাইট আর ফুলারিন। ফুলারিন মানে তো বিশাল বড় যৌগ, বিশাল বড় যৌগ। আর হইলো অদানাদার মধ্যে কি আছে? চারকোল, বুসা কয়লা, কোল, ওই একই। হুম। হুম। না ওই যে না, ওটা বললে কেন কোনটা? ওই যে তুমি ওটা দাও, সমস্যা কি? একে দাও, কোকে দাও, কোকে দাও, একই জিনিস, সমস্যা নাই। তবে দানাদার হলে তিনটা, দানাদার হলে কোনটা? এই তিনটা। তো যাই হোক, আর কিছু না। হীরকের বৈশিষ্ট্য একটু পড়ে নিও। হীরক বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এক কথা যদি বলতে চাও, এটা কেন বলো তো? হীরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কারণ কি? ব্যাপারটা সেটার কারণ কি? রসায়নের ভাষায় মানে কি পড়ালেখা করে না করে? হ্যাঁ, করে না বা করে কেন? কেন এই সেই বিদ্যুৎ পরিবহন, এটা কেন বিদ্যুৎ পরিবহন করে, কি কারণে করে? এই যে ইলেকট্রন হলে মেন কথা। হ্যাঁ, তো ইলেকট্রন যদি চলাচল না করে, বিদ্যুৎ যাবে কেমনে? হবে? তো সেটা তো বলবা, ইলেকট্রনের তো মেন কথা। কেমিস্ট্রির সবকিছু মূলে, মূলে কে সব নষ্ট করা কে? ইলেকট্রন। এর তো কয়েক কথা তো মনে রাখতে হবে। ডায়মন্ড অত্যন্ত কঠিন, আদৌ বিদ্যুৎ পরিবহন করে না। কেন? ওখানে ওই ইয়ে নাই, মানে সঞ্চালনশীল ইলেকট্রন নেই। আমরা বিভিন্ন গঠন দেখবো, এই যে বিভিন্ন সংকরায়ন, sp2 sp3 এগুলা, এগুলো কি তোমাদের ফার্স্ট ইয়ারে গেছে নাকি এখানে আছে? এখানে কি আছে? দেখি তো সংকরায়ন কাদের জন্য পড়াইছিলাম, আমার মনে আছে। ও তাহলে, তাহলে দেখে নিবা। তাহলে আমি তাহলে ওটা ইয়ে করে লাভ নাই। তো যাই হোক, তাহলে ডায়মন্ডে যে প্রতিটা কার্বনের সংকরায়ন কত ঘটে? sp3। তার মানে এখানে কয়টা, কয়টা বন্ধন দেখো তো? sp3 তে চারটা, কয়টা? চারটা সমাণুধ্রুবী বন্ধনের মাধ্যমে কি এরা যুক্ত হয়। এটা তো নিজেরাই জানো, যে কোনো বন্ধনের প্রথম বন্ধন কি? সিগমা। এরপরে যদি দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, তাহলে গিয়ে পাইয়ে যাবে, তাই না? ওইটা, এগুলো আমরা ওখানে পড়ে আসছি, সব জিনিসগুলা তোমার ওখান থেকে জিনিসগুলো মনে করবা। তাহলে যাই হোক, এই জিনিসটা এখানে মনে রাখবা। আমরা ডায়মন্ডে আমরা দেখছিলাম, কার্বনে আমরা ওইটা আমি দেখাইছিলাম যে কার্বনে ওখানে কি ঘটে, sp3 সংকরায়ন ঘটে। এবং sp3 সংকরায়নে এখানে কয়টা সমযোজী বন্ধন আছে? চারটা, এবং সেখানে সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়। আর ডায়মন্ডের কার্বন সংখ্যা সাধারণত কয়টা? ডায়মন্ডে এই যে কার্বনের সন্নিবেশ সংখ্যা সাধারণত কয়টা? চারটা।
এটা একটু মনে রাখবা, বন্ধন তো আমাদের মাপা সম্ভব না, এই মানটা একটু মনে রাখবা। ডায়মন্ড শক্তিশালী সমযোজী বন্ধনের সব দিকে প্রসারিত করে, এর ফলে ডায়মন্ডের প্রতিটি আকর্ষণ বল কাজ করে। স- কি বলে শক্তিশালী সমযোজী বন্ধনের মাধ্যমে বহু সংখ্যক কার্বন একসঙ্গে যুক্ত হয়। এই যে সমযোজী বন্ধনের বন্ধনের মাধ্যমে এই অনেকগুলা এরকম কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি গঠন করে, তোমার এই ডায়মন্ড গঠন করে। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো একটু মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, ডায়মন্ডের গলনাঙ্ক দেখছো কত? 4000। যে বেটা কঠিন, এ বেটারে গলাইতে কি কম তাপ লাগবে না বেশি লাগবো? বেশি লাগবো। তো এটা তো একটা কঠিন যৌগ না, এটা একটা কঠিন যৌগ। এবং এই কঠিন যৌগটা কিভাবে গঠিত হয়, কোন বন্ধনের মাধ্যমে? সিঙ্গেল বন্ধন তো আছে, সিগমা বন্ধন তো আছে, বন্ধনযুক্ত। এবং কার্বনের ডাইবনের কার্বনের সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, সব বন্ধনে আছে এখানে। সন্নিবেশ, সমযোজী সবগুলো আছে। আবার ওই ওরা পরস্পরের মধ্যে কার্বন, এরা পরস্পরের মধ্যে আবার সিগমা বন্ধন দ্বারাও কি যুক্ত থাকে। এই বন্ধনগুলো আমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়াইছি, এগুলো তো তোমাদের জানা উচিত। হ্যাঁ, তো এখানে এইসব কথাগুলো একটু দেখবা। তারপরে এখানে দেখো আমরা এতক্ষণ যে বলছি, এখানে এখন জিস্ট কথায় আসছি। জিস্ট কথা বলতে কি, এই যে তুমি যখন হীরকের এই যে বৈশিষ্ট্য, এখানে যখন এই যে ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না, এটা তুমি যখন বলতে যাবা, তখন তোমাকে কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। প্রথম কথা হলো তাদের সংক্রায়নটা কি, এ- এটা এটা একটু তুমি বলবা। ঠিক আছে, তারপরে এই sp3, এখানে আমরা তো জানি যে কার্বনের হাত কয়টা, কার্বনের হাত কয়টা, চারটা। আমরা তো জানি যে এই চার হাত দিয়া এ আরো 4 জনের ধরবো না, এইভাবে প্রতিটাই তো মানে দেখানো লাগবে এগুলা। এটা যদি কার্বন হয়, এ বেটা, এ বেটা, এ বেটা, এ বেটা, এ বেটা 4 হাত দিয়ে আবার 4টা কার্বন, আবার ওই বেটা কার্বন আবার 4 হাত দিয়ে, আবার এরকম করে ধরতে ধরতেই থাকবে। ওই জন্য বলছে এদের দেখো, এই কথাগুলা এই জিনিসগুলো মনে রাখলা তোমার কাছে কিছুই না। হ্যাঁ, তো এরকম তোমার এখানে টোটাল সমযোজী বন্ধন আছে কয়টা, 4টা। আবার প্রতিটাতে প্রতিটা কার্বনে যে হাইড্রোজেন থাকে না, এরা আবার পরস্পরের সাথে, আমরা তো জানি যেখানে এক বন্ধন সেটা হলো সিগমা, যেখানে এক বন্ধন এটা কি সিগমা। তার মানে এদের মধ্যে সমযোজী বন্ধনের মধ্যে আবার কি আছে, সিগমা বন্ধনও কি, এই যে সিগমা বন্ধন sp3 সাথে কার্বন, এদের কি সিগমা বন্ধনও কি, এই যে এখানে সিগমা বন্ধনও কি আছে। আবার এখানে সন্নিবেশ বন্ধনও কি আছে, আছে। তো এই কথাগুলো বলবা। তাহলে আমরা দেখছি সংকরায়ন দেখছি sp3, তারপরে সমযোজী বন্ধন দেখছি, সিগমা বন্ধন, সন্নিবেশ বন্ধন, এই বন্ধনগুলা এবং এদের বন্ধন দৈর্ঘ্য কত, 1.54। মনে থাকলে দিবা, না থাকলে নাই। এগুলা এসবের কারণে এদের আকর্ষণ বল কাজ করে। এদের মধ্যে কি থাকে, কি করে, আকর্ষণ বল কাজ করে। এবং এইভাবে আকর্ষণ বল কাজ করলে তখন কি করবে, অনেকগুলা কার্বন পরস্পরের সাথে কি হবে, যুক্ত হবে। আকর্ষণ না করলে তো পরস্পর যুক্ত হইতো না। তাহলে এইভাবে যদি অনেকগুলা এইভাবে কার্বন যুক্ত হয়, তখন শক্তিশালী একটা যৌগ গঠন করে। তখন এদের গলনাঙ্ক কম হবে না বেশি হবে? এদের গলনাঙ্ক সাধারণত অনেক বেশি দেখা যায়, সাধারণত 4000 কত, 30। এভাবে বলছে ডায়মন্ডের কার্বনের প্রতিটি যোজনী ইলেকট্রন কার্বন কার্বন বন্ধন দ্বারা ধারণ করতে, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না। মানে এখানে প্রতিটা ইলেকট্রন গুলা আরেকটার সাথে মার্জ করা থাকে, মানে যুক্ত থাকে, মানে কোনো এখানে অতিরিক্ত ইলেকট্রন থাকে না। প্রতিটা কার্বন, একটা কার্বন যাদের এখানে দেখছো না, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে, এখানে দেখছো না একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়ার এই ক্ষেত্রে এখানে কোনো কারোই হাত খালি থাকে না, মানে ইলেকট্রন কারো এক্সট্রাও থাকে না, ধরার জন্য ইয়ে থাকে না। একদম ওই জন্য বলছে ধারণকৃত, এখানে একটা কথা বলছে না, ধারণকৃত মানে কি, ফুল, মানে কোনো খালি ইলেকট্রন নেই। এই কারণে বলছে বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো সঞ্চারনশীল ইলেকট্রন পাওয়া যায় না, অতিরিক্ত নাই। তোমরা যদি এখানে দুজন দুজন এঙ্গেজ থাকো, কয়জন আছে আর, দুজন দুজন এঙ্গেজ থাকো, তাহলে এখন ধরো তুমি এর লোক কথা বলে, এর লোক কথা বলে, এর লোক রসার কথা বলে, এর লোক কথা বলে, তার আমি কি সিঙ্গেল। হ্যাঁ, কাবাব মেহাদি দি তো ওই কথাই আর কি। এই বেটারা প্রতিটি ইলেকট্রন মানে কার্বন কার্বনে, এখানে সবগুলা কার্বন কার্বন যুক্ত হয়, এদের ইলেকট্রন গুলা কি থাকে, ধারণকৃত, মানে একসাথে একটা, মানে
এমন ভাবে হয় যেন কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, মানে সঞ্চালনশীল কোনো ইলেকট্রন থাকে না। এই কারণে যদি সঞ্চালনশীল ইলেকট্রন থাকে না, তাহলে এই বেড়া কি বিদ্যুৎ পরিবহন করবো কেমনে? বিদ্যুৎ পরিবহন করতে পারবো? পারবো না। এই জন্য বলছে যে বিদ্যুৎ কি বলে কোন সঞ্চালনশীল ইলেকট্রন পাওয়া যায় না। এই কারণে ডায়মন্ড কি কুপরিবাহী, এইটুকু দিবে, আর কিছু লাগবে না। আর তোমাকে ওখানে আরেকটা কথা বলছে না, কিন্তু গ্রাফাইট, এবারটা কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। তার মানে এখন যদি ওটা যদি জানছো, গ্রাফাইটের একদম সহজ কথা। গ্রাফাইট পরিবহন, বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎ পরিবহন করে, তার মানে কি গ্রাফাইটে কি সঞ্চালনশীল ইলেকট্রন থাকবে নাকি থাকবে না? থাকবে। আমরা একটু গ্রাফাইটটা দেখি আছে কিনা। এই যে গ্রাফাইট, এই যে গ্রাফাইটেরটা, গ্রাফের গঠন স্তরটা কি দেখো, এটা অনেকটা সমতল, ফ্ল্যাট আকৃতির, ষড়ভুজ আকৃতির। এখানে সংকরায়ন ঘটছে কি sp2, আগেরটাতে ঘটছে কি সংকরায়ন sp3। এখন এখানে প্রতিটা কার্বনের সাথে কি একটু আগে কি দেখলাম আমরা, প্রতিটি কার্বনের সাথে 3টি কার্বন পরমাণু কি দ্বারা যুক্ত হয়? sp2 সংকরায়ন। তাহলে আগেরটাতে দেখবে sp3, এখানে sp2 সংকরায়ন দ্বারা যুক্ত হয়, এবং ফলে এদের গঠনটা কি হয়? ত্রিকোণাকৃতি হয়। যেহেতু কার্বনের যোজনী কয়টা? 4টা। তাহলে এখানে কয়টা যুক্ত হয়েছে? 3টা। আর এক হাত খালি আছে। তাহলে দেখো কার্বন পরমাণু 4 যোজি, 4 যোজনী ইলেকট্রনের মধ্যে কয়টা? 3টা ইলেকট্রন sp3 সংকরণের মাধ্যমে হয়। আর তাহলে বাকি থাকবো কে? একটা রয়ে যায় না? এই যে এই বেড়ায় তো সংশ্লিষ্ট ইলেকট্রন। এই জন্য বলছে এই যে sp পৃথকীকরণের মাধ্যমে 3টি কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয়, এবং সে তৈরি করে কি, সেহেতু প্রতিটি কার্বনের 2px, আমরা ওটা যদি দেখাই, জেড 2p, জেড অরবিটালে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। মানে এখানে হলো কি, ওই যে কার্বনের কত বলতো? 6 না? পারমাণবিক সংখ্যা কত? তাহলে 1s2, 2s2 দেখা যায়, 2p2, এটা হলো স্বাভাবিক কি, এর উল্লেখ স্বাভাবিক কার্বন। এটা হলো কি, এখন যদি মাথা ভাঙা কার্বন হয়, মানে উত্তেজিত, মাথাটা একটু গরম হয়ে যায়, তখন কি করব? আমরা তো জানি এ বেটার ঘর আছে কয়টা? পিতে 3টা। তাহলে এই যে পিতে আছে 3 ঘর, এই যে 2p, 2px, 2py, 2p জেড। আমি 2p দেখছি না, লিখলে ভেজাল। তাহলে এই যে দেখো এখানে উত্তেজিত অবস্থায়, এই উত্তেজিত অবস্থায় এই 2p থেকে একটা যাবে এখানে, একটা যাবে কোথায়? এখানে যাবে। আচ্ছা, আচ্ছা, এরপরে এখন খালি আছে তো, এটা স্বাভাবিক। তোমার এখানে ধরো বিয়ের বাড়িতে গেছো, রোস্ট এ পেয়ালো রোস্ট আছে, এ পেয়ালো রোস্ট আছে, এখন তোমার কেউ কি মানে বিল টিলি করছে, এখন তোমার কে দেয় না, তোমার মাথা গরম হয়েছে, এখন তুমি বলে এ বেটা দে তাড়াতাড়ি। এখন এটা দিছে, এখন তোমার টেবিলে কারোই দেয় নাই। এখন এখন তো এক বাটি আছে, 2 বাটি আছে, এক বাটি থেকে তোমাদের কি দিছে, দেওয়ার পরে যা আস্তে দিতে 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 সৌদার কাছে গেছে শেষ। এখন সৌদা কি বলবো? ওটা স্বাভাবিক, মানে আরো তো আছে সেখান থেকে দে। তাহলে এই যে এখন উত্তেজিত অবস্থায় অযুগ্ন হয়েছে, এখন এই বেটারে না শেষ, এই বেটার আছে না? তাহলে এখান থেকে একটা কি, সে এখানে একটা দিবে না, এখানে একটা দিবে দিয়া, সে 2s এর কয়টা কয়টা থাকবো? একটা থাকবো। আর কয়টা থাকবো? এটা এটা হলো 2s, এটা হলো কত? 2s। এগুলো হলো কি 2p। তাহলে মোট অযুগ্ম ইলেকট্রন কয়টা? 4টা। এই 4টার কথাই বলছে, 4টার মধ্যে 3টা, এই যে এটা 2px 2py, এই মোট এই প্রথম 3টা, এই প্রথম 3টা, এই 3টার কথাই ওখানে
বলছে যে প্রথম তিনটা, এই যে প্রথম তিনটা কি করবে, এই যে sp2 সংকরণের মাধ্যমে যুক্ত হবে। তারপর জানি যে যুক্ত হইলে সিগমা বন্ধন, কোন বন্ধন, সিগমা বন্ধন যুক্ত হবে। তাহলে আরো একটা খালি থাকবে না, কোনটা খালি থাকবো, এই যে 2p z 2p z। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে না, মুক্ত ইলেকট্রন, আর এই বেড়ায় কি সঞ্চালনশীল, এই বেড়ার কারণে এটা সব দিকে যাইতে পারবে, যার যেখানে লাগবো। দেখো না, তুমি যখন বেকার থাকো, মানে সাধারণত ছেলেরা, সাধারণত যে বাড়িতে থাকে বেকার, কোনো মানে চাকরি বাকরি করে না, হেরে কি করে, আলু আনতে হইলে হেরে পাঠায়, ডিম আনতে হেরে পাঠায়, ময়লার ঝুড়ি কোথাও রাখে আসতো হেরে পাঠায়, মানে যত যা কিছু কাজ আছে সব কি হেরে পাঠায়। এটা হইলে কি অনেকটা ওই রকম, মুক্ত ইলেকট্রন অনেকটা কি ওই রকম, যে যার যা কিছু আছে সব এরে দিয়ে কি করাবে, বুঝতে পারছো, সবাই এরে দিয়ে করাবে। এই জন্য এটা হলো বিদ্যুৎ সুপরিবাহী, এটুকু আর কিছু না, আর লাগবে না। কোন সময় কত দেয়, ফুলারিন কি, এটাকে আমরা দেখছি না, ফুলারিন কি কার যৌগ, কার্বনের যৌগ। এখানের পরে এখানে মনে রাখতো, বেটা শ্রদ্ধা, ফুলারিন কার যৌগ, ফুলারিন কার যৌগ, গুড, কার্বনের যৌগ, এবং কি এটা কি বিশাল বড় যৌগ, ঠিক না। কার্বনিক ক্যাটায়নের একটা বিশেষ উদাহরণ হলো ফুলারিন। ফুলারিন হলো কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারিক ও রূপভেদ। পলিমার মানে কি, পলিমার মানে কি, হ্যাঁ অনেকগুলা। সাধারণত কয়টা কার্বন থাকে দেখো, 30 থেকে 70টি কার্বন, এটুকু জানলে আনাম, এটুকু জানলে কি, কারণ এটা ক বিভাগে মাঝে মধ্যে দিতে পারে যে ফুলারিন কি, এটুকু লিখবা, শেষ। হীরক গ্রাফাইটের পার্থক্য কেউ যদি পড়তে মন চায় পড়তে পারো। আর হলো কারণ কি, তুমি তো ওখানে একটা কথা আমরা পড়ছি, সেখান থেকে তো তুমি চালিয়ে দিতে পারবা। এক, ইয়েস, কি বলছিলা, ছুটি, হ্যাঁ, ওই না প্রথম, আরেকটা আরেকটা রসায়ন আছে ওইটা, ওটা হইলো আর্টসের সাবজেক্ট, ওটা নিজেরা পড়বা। ওই দূষণ মুষণ এগুলা এগুলো আমার পড়ানোর দরকার আছে, ওটা সহজ, দূষণ মুষণ আবি যাবি তুমি দেখবা। না ওটা মানে শুধু শুধু ধরো, যেগুলা একটু কঠিন আছে এগুলো পর্যন্ত একটু সময় দিয়ে পড়াবো। না, 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 শুধু শুধু যেগুলো দরকার না, শুধু শুধু এত টাকা দিয়ে কি করবো, যেগুলো দরকার না এগুলো দিয়ে কি করবো, আগে আগের কোর্সের টাকা দাও। দেখো, এই যে কার্বন, এবারে সাদৃশ্য করে, আচ্ছা, এই যে এই যে এ- এই কার্বন, কার্বন এবং সিলিকনের মধ্যে এটা না আসছে, কার্বন সিলিকনের এই যে সাদৃশ্য বৈসাদৃশ্য, তাহলে আর দরকার নেই। সাদৃশ্য এই যে, আচ্ছা দাঁড়াও, এটা বেসিক, বলো তো সাদৃশ্য কই, তুমি বলো কই, মানে সাদৃশ্য আমরা পড়ে আসছি, বলো কোন জায়গায় পড়াইছি, আজকে পড়াইছি, বলো। ওই যে বৈশিষ্ট্য, তার মানে কার্বনও অধাতু, সিলিকনও কি অধাতু, তার মানে ওই বেটার যে বৈশিষ্ট্য যেগুলো মিল, ওই বৈশিষ্ট্য গুলাই তো হলো তাদের সাদৃশ্য, এই জন্য শুধু বৈসাদৃশ্য গুলো দিছে। ওই যে, ওই দেখো প্রশ্নটা না করলে তাহলে তো ধরতে পারতো না, বোঝা বল, না তো বলছো। আর, হ্যাঁ, না না, এটা আমার মামতো শালি।
এই যে এই পড়াটা কি তুমি আগে পড়ছো? কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, এগুলো হইলো এগুলোর মতো মজার প্রশ্ন আর হয় না। তারপরে কেন যেন তো অনেকে ভয় পায়। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ, কিন্তু সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কি কঠিন পদার্থ। এটা একটু বুঝা, এটা একটু বুঝার পড়া। আচ্ছা দেখো, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো। কার্বন ডাই অক্সাইড একটি কি গ্যাসীয় পদার্থ, আর সিলিকন ডাই অক্সাইড একটি কি আচ্ছা এমনি তো বোঝা যায়। আচ্ছা বলো তো, এই যে গ্যাসীয় কখন হবে, কঠিন কখন হইব? এই তোমরা যদি একটা 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 আর একটা এমনি ধরে রাখো তখন কঠিন, আর যদি একটা ঠুয়া মাইরা আকাশ উড়ে দাও, যে একজন এক এক দিয়ে গেছে গা, মানে কারোর সাথে সাথে যদি কারোর সংযোগটা না থাকে, তাহলে গ্যাসীয়। আর আমরা তো এমনি বুঝি যে ইয়ার ভাষা, বইয়ের ভাষা, একটা হলো পোলার, একটা হলো কি পোলার। তাহলে এখন দেখো, তাহলে এমনি বোঝা যায় যে যে এবারে গ্যাস এবারে কি পোলার হইব না অপোলার হইব? পোলার, পোলার মানে তো হইলো এদের মধ্যে কি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি তৈরি হইলে কি হয়? তুমি তোমার হাজবেন্ডেরও কবে না, এর পরে কইবে, বন্ধু আসো আসো। কারণ দুজন দুজন বিপরীত, মানে পোলার পোলার ধর্মের ভিত্তিতে কি একজন প্লাস একজন কি মাইনাস। তখন না তুমি হে দেখলে যে বন্ধু আসো, কারণ তুমি কি শালারা কি বলবা যে বন্ধু বান্ধবী আসো আসো? আস বলবা না। তো এই যে এখানে, তো এই যে যদি যারা অপোলার, অপোলার মানে কি যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি হয় না, তো এই ব্যাটারে এক থাকবো কেমনে? যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তৈরি না হয়, মানে ইন্টারেস্টটা তৈরি না হয়, তাহলে হে কি এক থাকতে পারবো? এক থাকলে তো গালি দিব, যেটা হইলো ওই যে ইয়াতে থাকে আর কি, মানে এখন হয় বাইরের রাষ্ট্রগুলোতে, কিন্তু তো এখানে তো হ্যাঁ, কিন্তু এখানে তো ওইরকম না। তো এই জন্য কারোর মধ্যে পোলার মানে ধনাত্মক ঋণাত্মক মানে তৈরি হয়, কারোর মধ্যে তৈরি হয় না। এই ধর্মের কারণেই কেউ গ্যাসীয় আর কেউ কি কঠিন। কারণ এমনি বোঝা যায় যে এবারে যেহেতু গ্যাসীয়, এবারের মধ্যে কি পোলারিটি ধর্ম থাকবো নাকি থাকবো না? কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাসীয়, এর মধ্যে পোলারিটি ধর্ম থাকবে নাকি থাকবে না? থাকবে না। আর সিলিকনের মধ্যে কি থাকবো? থাকবো। তার মানে থাকবো মানে কি এই এক সিলিকন আরেক সিলিকনে ধরে রাখবো, বন্ধন একটা সাথে একটা যুক্ত থাকবো। এটাই তো কাহিনী। এখন দেখো আমরা এতক্ষণ যা বলছি, এখন একটু আমরা ভিতরে ঢুকি। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড একটা কি রৈখিক যৌগ, যে কার্বন ডাই অক্সাইড একটা কি রৈখিক যৌগ এবং অপোলার। বই এখন এতক্ষণ আমি মূল কথা তো তোমাদের বুঝাই দিচ্ছি, এখন বইয়ে কি বলছে দেখি। এই অপোলারের কারণে কোনো কার্বন ডাই অক্সাইডের সাথে আর কোনো কার্বন ডাই অক্সাইডের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। অর্থাৎ এরা কি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, মানে গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু সিলিকন ডাই অক্সাইড একটি এর মতো গঠন না, এটা একটা পলিমার যৌগ। এবং এখানে এই যে সিলিকন ডাই অক্সাইডে দেখো প্রতিটি সিলিকন অণু 4টি অক্সিজেন পরমাণুর সাথে চতুস্থলিক গঠন তৈরি করে। কি হবে? এই যে দেখো, এ- এই যে এত একটি উচ্চ পলিমার অণু, যার মধ্যে প্রতিটি সিলিকন পরমাণু কয়টি 4টি অক্সিজেন পরমাণুর সাথে চতুস্থলিক বন্ধন দ্বারা কি যুক্ত থাকে। এখন বলে এই যে যুক্ত থাকে কি হবে? এই যে দেখো, এই যে এখানে তুমি গঠনটা দেখো, এখানে এই যে প্রতিটার সাথে এই সিলিকন, এই যে দেখো এখানে একটা সিলিকনের অক্সিজেন, মানে এখানে আছে, এখানে একটা কথা, আমরা তো দেখছি সিলিকন ডাই অক্সাইড দুইটা সিলিকন, একটা সিলিকনের সাথে দুইটা অক্সিজেন, তাহলে এবার 4টা কয় কেমনে? এখানে কথা হইলো, হ্যাঁ, এই যে এই যে একটা সিলিকন, সিলিকন ডাই অক্সাইড, এই যে দেখো এই যে সিলিকন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই দেখো এই সিলিকনের এই যে এই একটা অক্সিজেন, আমরা জানি একটা অক্সিজেনের যোজনী কত বলো তো? 2। তাহলে এই যে অক্সিজেনের যোজনী 2, তাহলে এই যে অক্সিজেনের এক যোজন একটা দ্বারা কাকে ধরে? একটা সিলিকনকে ধরে। আরেকটা দ্বারা এখানে আরেকটা সিলিকনকে ধরবে। এখানে কাকে ধরবে? আরেকটা। আনলিমিটেড এভাবে আসতে থাকবে, আনলিমিটেড এভাবে আসতে থাকবে। এইভাবে তোমার
একটা অক্সিজেন, এই যে দেখো, এই এই দেখো প্রতিটা অক্সিজেন, এই হাতে একটা সিলিকন, এই হাতে একটা সিলিকন, এই দেখো প্রতিটা অক্সিজেনের এই হাতে একটা সিলিকন, এই হাতে একটা সিলিকন, এই অক্সিজেনের এই হাতে একটা সিলিকন, এদিকে একটা সিলিকন, এই অক্সিজেনের এই হাতে একটা সিলিকন, এই হাতে একটা সিলিকন, এই অক্সিজেনের এই হাতে একটা সিলিকন, মানে প্রতিটা অক্সিজেনের দুইটা করে তো জনি, তার মানে এই হাতে বলে না যে থাক। তো তার মানে প্রতিটা অক্সিজেনের এ হাতে একটা সিলিকন, এ হাতে একটা সিলিকন, মানে একটা করে দেখাচ্ছে, আরেকটা করে দেখা না, খালি রাখছে আর কি। তার মানে এই যে দেখো, তার মানে এই গঠনটা যদি আমরা দেখি, এই গঠনটা যদি দেখি, তাহলে দেখো একটা সিলিকনের চারপাশে কয়টা অক্সিজেন থাকে। এবার তুমি যতই আঁকো, যতই আঁকো, মানে আরো যতই আঁকো এরকম করে কি বাড়তে থাকবে, যতই আঁকো এরকম করে কি এরকম করে বাড়তে থাকবে, এরকম করে বাড়তে থাকবে। দেখা যাবে যে সিলিকন বেটা মাঝখানে চিপে পড়ে গেছে, চারপাশে চারটা কি অক্সিজেন, মানে এ যদি হয় বন্ধু, এরা হইলো কি বান্ধবী। শত্রু না, বান্ধবী কি শত্রু হয়? মা- সখা, সখী থাকতে পারে। তাহলে তো এটা এটা একটা স্বাভাবিক বিষয়। অবশ্যই মেয়ে মেনটেন করতে পারবে না, মেনটেন করতে পারবে না পরে। হ্যাঁ, বৈষম্য। তাহলে গুটামি করবো। আর ওই চার বান্ধবী যদি জানে যে আমরা চারজনের অমুকের বান্ধবী, তাহলে ওগুলো লোক মারামারি লাগবে। না, মারামারি লাগবে, এই বান্ধবী বান্ধবী মারামারি করবো, বান্ধবী বান্ধবী এখন বাইরে। হ্যাঁ, তো যাই হোক, মোট কথা হলো এই সিলিকন ডাই অক্সাইড এরা কি করে, এরা মূল কথা একটা, মূল কথা হইলো এরা পোলার, মানে আমরা যদি এটা সারাংশ বুঝতে চাই, এরা পোলার, এদের মধ্যে পোলারিটি পোলারিটি তৈরি হয়। পোলারিটি তৈরি হওয়ার এর কারণে কি হয়, প্রতি এরা গঠনটা এরকম ভাবে হয় যে প্রতিটা সিলিকনের চারপাশে কি থাকে, অক্সিজেন দ্বারা আবদ্ধ থাকে। এই তোমার চতুস্থলকীয় গঠন তৈরি হয়, কিন্তু তার মানে সিলিকন ডাইঅক্সাইড এটা এর গঠন চতুস্থলকীয়, আর এটার গঠনটা কার, সরল রৈখিক। এইটা হলো মেন কথা, এইটুক যাই না, এরপর তুমি যত বানায় লেখো, মেন মূল কথা ঠিক রেখা যত বানায় লেখো লিখতে পারো, মানে পোলার অপোলার, ঠিক আছে, পোলার অপোলার এর উপর ভিত্তি করে তুমি যা ইচ্ছা তোমার তাই বানায় লেখো। ঠিক আছে, এগুলার বললাম না, এই যে ঠিক আছে, এগুলো আমার বলা হয়ে গেছে সব। এই না, এই যে আরেকটা প্রশ্ন পড়াবো, হ্যাঁ বেটা, আরেকটা প্রশ্ন পড়াবো, না একই রকম প্রশ্ন তো, একই রকম প্রশ্ন আরেকটা দেখাই, দেখতে হইব তোমারে। ও, রোজা রাখছো, তাহলে এটা পড়াইতাম না। আচ্ছা, দু- 2 মিনিট জাস্ট কথা, কারণ আগেটা পড়াইছি তো এটার সাথে এটা রিলেটেড, একই রকম। এ বেটা আদ্র বিশ্লেষিত হয়, এ বেটা এদিকে বেটা, এই শ্রদ্ধা, এদিকে দেখো, এ বেটা আদ্র বিশ্লেষিত হয়, আর এ কি আদ্র বিশ্লেষিত হয় না। আচ্ছা, এখন দেখো, আমরা জানি যে পানির অণু তার অক্সিজেন পরমাণুর সাথে কি করে, নিঃসঙ্গ ইলেকট্রন যোজনের মাধ্যমে একটা সন্নিবেশ বন্ধন সৃষ্টি করে। এই যে দেখো, এই যে সিলিকন, হ্যাঁ SiCl4 টেট্রাক্লোরাইড আর কি, যে পানি, পানিতে আমরা কি দেখি, এগুলা কি মনে আছে তোমাদের, এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখানো যায় না, ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখানো যায় যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো এই যে দেখো, এই যে এখানে এই মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে কি থাকে, এই সিলিকনের সাথে কি হয়, অক্সিজেন যুক্ত হয়।
কিন্তু কই জানো, আর কই জানো, তোমার যাইতে কতক্ষণ লাগে? হুম? আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, এটা একদম সহজ ব্যাখ্যা। এটা তো আদর্শ বিশুদ্ধ হবে না, কারণ কি, এটা কি যৌগ বলো তো? সমযোজী। এটা হলে কি সমযোজী, সমযোজী যৌগ যেহেতু, সমযোজী যৌগ কি ধনাত্মক ঋণাত্মক বান্ধব তৈরি হয়? তৈরি হয় না। এখন দেখো, এই যে পানির অণুর সাথে কার্বন টেট্রাফ্লুরাইড কি বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন সৃষ্টি হয়, যার অন্তর্বর্তীমূলক কোনো বিক্রিয়া তৈরি করতে পারে না, মানে পানির সাথে ওই যে ইয়ার সাথে কি যুক্ত হইতে পারে না, এই জন্য এটা আদ্র বিশেষিত হয় না। কিন্তু ওইবারে আদ্র বিশেষিত হয়। এর মেইন কারণ হইলো, এই যে দেখো, এই যে আমরা এখানে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখানে সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এখানে তোমার এই যে পানির সাথে কি হয়, এই পানির সাথে সিলিকন টেট্রাক্লোরাইডের পানির যে অক্সিজেন আছে, অক্সিজেনে কি থাকে? মুক্তজোর ইলেকট্রন আছে। এই মুক্তজোর ইলেকট্রনের কারণে কি হয়? সন্নিবেশ বন্ধন গঠিত হয়। সন্নিবেশ বন্ধন মনে আছে তো কি? সন্নিবেশ বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে ডিফারেন্স কি? একজন দেয়, মানে একজন দেয় আর বাকিরা শুধু খায়, এই যে শ্রদ্ধা তোমরা খাওয়ায় না। হ্যাঁ, তো ওখানে হলো কি, দুজনে যদি সমান সমান দেয় সেটা সমযোজী, আর যদি একজনের দেয় দুজনে মিলে খায়, সেটা হলো কি সন্নিবেশ। তাহলে এখানে কে দেয়? এই যে পানিতে, পানির অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই দেয়, আর সিলিকন মিলে এরা কি খায়। তাহলে এখানে এই সন্নিবেশ বন্ধন গঠিত হয়, সন্নিবেশ যৌগ গঠিত হয়েছে। এখন দেখো, এইভাবে 4 ধাপে, প্রতি ধাপ এভাবে 4 ধাপে একটা একটা করে কি গঠিত হয়? ওএইচ যুক্ত হয়। দেখো এভাবে 4 ধাপে SiCl4 এর সাথে একটা একটা করে কারে, এই যে দেখো এখানে সিলিকনের সাথে কয়টা ক্লোরিন আছে? 4টা। তাহলে প্রথম ধাপে এখান থেকে একটা ওএইচ যুক্ত হইলো, যুক্ত হইলে একটা ক্লোরিন কি হয়ে যাবে? ক্লোরাইড সরে যাবে। আবার পরবর্তী বিক্রিয়ায় আরেকটাকে সরাই দিবে, আবার পরবর্তী বিক্রিয়ায় আরেকটাকে সরাই দিবে, আরেকটা। মানে এইভাবে এই 4টা ক্লোরিনকে সরাইতে হইলে কয়বার বিক্রিয়া করা লাগবে? 4। ওই কথাটা বলছে যে 4 ধাপে পানির সাথে SiCl4 বিক্রিয়া করে 4টি ক্লোরিন পরমাণুর দ্বারা প্রতিস্থাপন হয়েছে না? হেরে সরায় নিজে বসে গেছে, হেরে সরায় কি করছে? নিজে বসে সরে গেছে। এই বিক্রিয়ায় যে সিলিকন পরমাণু আছে, এই সিলিকন পরমাণু সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 10টা। এখন ইলেকট্রন বিন্যাস দেখাবো, দেখবা যে কয়টা আছে? 10টা। তাহলে এর মধ্যে 4টা হইলো কার সাথে বন্ধন? এর মধ্যে 4টি সিলিকন ক্লোরিন বন্ধন থেকে 4 জোড়া, আর এই যে সন্নিবেশ বন্ধন থেকে 1 জোড়া। তাহলে এই যে এখান থেকে দেখো 4টি বন্ধন আছে। আমরা জানি সিলিকন ক্লোরিনের সাথে কয়টা বন্ধন, যে দেখো না কয়টা, এই যে 1 2 3 4। ওই কথাটা বলছে যে 4টি সিলিকন ক্লোরিন বন্ধন থেকে কয় জোড়া? 4 জোড়া। আচ্ছা, আবার সিলিকন OH2 এই বন্ধন থেকে কয় জোড়া? 1 জোড়া ইলেকট্রন। তাহলে মোট কয়টা ইলেকট্রন? 10টা। এই 4 জোড়া মানে কয়টা? 8টা। এই 1 জোড়া মানে কয়টা? 10টা মোট, ঠিক না? যেহেতু সিলিকনের তৃতীয় পর্যায়ে মৌল সমূহ ডি অরবিটাল খালি আছে, তাই পানি থেকে কর্তৃক যোগান এবং শেয়ারকৃত ইলেকট্রন সমূহকে স্থান দেওয়া সম্ভব। কারণ আমরা তো জানি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে দেখবা, ডি অরবিটাল কি আছে নাকি নাই? 3D অরবিটাল আছে না? সিলিকনের ইলেকট্রন বিন্যাসে দেখবা কি 3D অরবিটাল আছে। তো 3D অরবিটাল তো আমরা তো জানি যে অনেক মানে 10টা পর্যন্ত ইলেকট্রন ঢুকানো যাবে, তাই না? তো খালি তো আছে, তাহলে সেখানে জায়গা দিতে পারবে, অষ্টক পূরণ করা সম্ভব। কিন্তু কার্বনে, কার্বনে কি সম্ভব? কার্বনে সম্ভব না। কার্বনের তো হইলো 6, তো 6 কি ডি অরবিটাল আছে? তাহলে এত ইলেকট্রনের জায়গা দিব কই? ওই জন্য এটা আদর বিশেষিত হয় না, কিন্তু সিলিকনটা আদর বিশেষিত। হ্যাঁ, মেন ডি অরবিটাল।
মানে সিলিকনে ডি অরবিটাল আছে, এটা হলো জিস্ট কথা, এটা হলো কি ফাইনাল কথা, যে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশেষিত হয়, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশেষিত হয় না। মেইন কারণ হলো একটাই, মেইন কারণ হলো সিলিকনে 3d অরবিটাল আছে, আর কার্বনে কোনো ডি অরবিটাল, কোনো ডি অরবিটালে নাই, 3d কি কোনো ডি অরবিটালে নাই। এই কারণে সে এক্সট্রা কাউকে জায়গা দিতে পারে না, ওই জন্য ওই বেটা আত্মবিশ্লেষিত হয়, এবার আত্মবিশ্লেষিত হয় না। এটা হলো ফাইনাল কথা। তাহলে আজকে এতটুকুই থাকুক। ইয়েস।